অনেক ত্যাগের বিনিময়ে আমরা দ্বিতীয় স্বাধীনতা অর্জন করেছি। এ সংগ্রামে আমরা অনেক ভাইকে হারিয়েছি, আবার কেউ কেউ রাজপথে নেতৃত্ব দিয়েছে। রাজপথের এই বীরত্বগাথা ভবিষ্যৎ প্রজন্মের কাছে তুলে ধরার জন্যই আমাদের এই প্রয়াস। মুক্তি 24 স্বাধীনতার গল্প অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে আপনাদের সকলকে আন্তরিক শুভেচ্ছা ও স্বাগত। আপনাদের সাথে আছে আমি ওয়াসিফ সাদমান তানি। আজকে 24 যোদ্ধা হিসেবে আছে মোহাম্মদুল ইসলাম নুবাইর, চট্টগ্রাম প্রকৌশল প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। তো নুবাইর, কি অবস্থা তোর? এই তো আলহামদুলিল্লাহ। তো আমাদের মুক্ত বাতাসে বাক স্বাধীনতা চর্চা করে কেমন লাগছে তোর? এই তো আগে অনেক কিছুই ওপেনলি বলা যেত না, এখন আল্লাহর রহমতে সবকিছুই সবাই ওপেনলি বলতে পারতেছে। এটা একটা আল্লাহর অশেষ রহমত। আমি তোর সাথে একই ক্লাসরুম শেয়ার করি, তো আমি জানি তুই যখনই কোনো অন্যায় দেখছস তুই হচ্ছে এটা প্রতিবাদ করছস। তুই এমন পার্সন না যে হচ্ছে কোনো একটা জিনিস অন্যায় দেখে চুপ থাকা, বা হচ্ছে তুই তোর জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করছস প্রতিবাদ করার। তো এই যে বৈষম্য বিরোধী আন্দোলন, এই বৈষম্য বিরোধী আন্দোলনের কোন বৈষম্য তোকে অনেক বেশি কি করছে, ফোর্স করছে এই আন্দোলনে অংশগ্রহণ করার জন্য? কোন জিনিসটা তোকে সবচেয়ে বেশি মোটিভেট করছে? আসলে পুলিশের প্রতি আমার একটা ক্ষোভ কাজ করতো। এটা আসলে ক্ষোভটা একদিনে জন্মায় নাই। আমি যখন এসএসসি পাশ করে আমি কলেজে উঠছি, তখন ফার্স্ট ইয়ারে থাকতে আমার সাথে একটা 2017 সাল ছিল, তখন একটা ইনসিডেন্ট ঘটছিল। সেটা হচ্ছে যে আমার কলেজের সামনে, আমি ঢাকা সিটি কলেজে পড়ছি, তখন ঢাকা সিটি কলেজের সামনে এরকম স্টুডেন্টরা ঢাকা সিটি কলেজেরই একটা স্টুডেন্টকে মারতেছিল। যখন মারতেছিল তখন ওই মারার পরে সবাই হচ্ছে যে দৌড় দিয়ে চলে গেছে। যখন আর কি স্যাররা পুলিশকে কল দিছে, তখন পুলিশ যখন আসতেছিল তখন সবাই দৌড় দিয়ে চলে গেছে। এখন আমি ওখানে রাস্তার মধ্যে দাঁড়ায় দেখতেছিলাম। এখন এটা কেন আমি দেখতেছিলাম, এই জন্য হচ্ছে যে আমারই কলেজের একজন স্যার, উনি হচ্ছে যে আমাকে পুলিশের গাড়িতে তুলে দিয়েছিলেন। পুলিশের গাড়িতে তুলে দেওয়ার পর আমাকে যখন থানায় নিয়ে যাওয়া হয়েছিল, তখন আমার বয়স ছিল হচ্ছে যে অ্যারাউন্ড 17-র মতো। 17, হ্যাঁ 17-র মতোই ছিল। তখন পুলিশে আমাকে তাদের ডায়েরিতে লিখতেছিল হচ্ছে যে 18 বছর। ওরা আমাকে ফোর্সফুলি একজন অপরাধী বানিয়ে দিচ্ছিল। তারপর হ্যাঁ, শিশু হিসেবে কাউন্ট করতে চাচ্ছিল না। আমার যদিও আমার সবকিছু 17 বছরের, বাট তারপরেও আমাকে এইভাবে যখন ওরা আর কি একটা মিথ্যা মামলা আমার নামে সারে দিয়ে দিতে চাচ্ছিল, তখন হচ্ছে যে আমি আর কি বুঝতে পারতেছিলাম যে আমি ভাবতেছিলাম যে আচ্ছা, আমি তো এখানে ন্যায় বিচার কার কাছে পাবো। আমার আস্থার জায়গাটা হারাই গেছে। আমার সাথে আরো দুইজনকে ধরছিল, ওদের আমাকে তো জাস্ট 18 করছে। ওদের বয়স ছিল যে অ্যারাউন্ড 18-র কাছাকাছি বা 17, ওদেরও 17ই ছিল। ওদেরকে লিখতেছে হচ্ছে 19 করে। আমাকে একটু দেখতে কম বয়সী লাগতেছিল, যার কারণে আমাকে 18 করছে, ওদেরকে 19 করছে, একজনকে 20 করছে। এখন যখন এরকম হইলো, তখন আমি পুরো স্টান্ড হয়ে গেছি। পাশে হচ্ছে যে রিমান্ড রুমে দেখতেছিলাম যে চিৎকারের আওয়াজ আসতেছিল, একজনকে এরকম মারধর করতেছিল। আর ওই বয়সে একটা স্টুডেন্ট এগুলো যখন ফেস করতেছিল, তখন আসলে ও আর কি এগুলো নিতে পারতেছিল না। আমি নিজে নিতে পারতেছিলাম না। আমি ট্রমাটাইজড হয়ে গেছিলাম প্রথম ইনসিডেন্ট গুলোতে। পরে দিয়ে যখন আমার গার্ডিয়ানরা আসলো, তখন ওরা আমাকে 17 বছর হিসাবেই কাউন্ট করলো। হ্যাঁ, যখন আমাকে তথ্য এভিডেন্স দেখালো, কিন্তু প্রথমে ওদের প্রতি আমার যে ফার্স্ট ইমপ্রেশনটা, এটাই ওরা খারাপ করে ফেললো। তারপর আমাকে ওরা শহরে ছাড়তেছিল না। ওরা বলতেছিল যে আমার নামে একটা মামলা নাকি হয়ে গেছে, এই হয়ে গেছে, যে ছেলেকে মারছে। হ্যাঁ না, ওরা ফার্স্টে এরকম দাবি করতেছিল, ফার্স্টে হচ্ছে হয়রানি করতেছিল। এখন এই হয়রানির মাত্রাটা হচ্ছে এত ব্যাপক ছিল যে আমার চাচা, আমার ফ্যামিলি সবাই ওদেরকে এসে রিকোয়েস্ট করার পরও ওরা ছাড়তেছিল না। কারণ ওরা বলতেছিল হচ্ছে যে একজন স্যার যেহেতু এটা উঠে দিয়েছে, নিশ্চয়ই এই ছেলে কোনো না কোনো অপরাধ করছে। তারপর ওদের সাথে অনেক ঘোরাঘুরি, অনেক পুরো একটা দিন আমাকে ওরা থানায় আটকে রাখলো। কোনো ওদের কাছে কোনো এভিডেন্সও নাই, কিচ্ছু নেই। ইভেন তখন ওরা বলতো যে বছর বয়সে তুই যখন একটা কলেজের স্টুডেন্ট ছিলি। হ্যাঁ, যখন ওই হ্যাঁ, আমি কলেজের স্টুডেন্ট ছিলাম, তাও আবার ফার্স্ট ইয়ারে। এখন আমি ওই সময় হচ্ছে যে বাটনওয়ালা ফোন ইউজ করতাম, কোনো স্মার্টফোন ইউজ করতাম না। এখন আমার সাথে যে দুজনকে ধরছে, ওদের কাছে আবার বাটনওয়ালা স্মার্টফোন ছিল। এখন এর জন্য ওদেরকে অনেক যা ইচ্ছা তা কথাবার্তা বলছে। আমার বাটনওয়ালা ফোন ছিল না, বাট আমাকে আমার চেহারার কারণে আমাকে ওরা প্রধান আসামি করে রাখছে। এটা কেন করছে আমি নিজেও জানি না। তোর থেকে কি ওরা কোনো ধরনের টাকা পয়সা দাবি করছে? কিভাবে তোকে হচ্ছে পরে জামিন দিছে? ওরা হচ্ছে যে জামিন দেয় নাই, ওরা হচ্ছে যে আসলে কোনো মামলাই ছিল হয়নি। ওরা হচ্ছে যে টোটালি একটা আর কি নাটক করতেছিল। ওরা আসলে পুরাটাই এটা টাকা নেওয়ার একটা ধান্দা ছিল। ওদেরকে টাকা দেওয়ার জন্য আমার ফ্যামিলি রাজিও হয়ে গেছিল, কিন্তু পরবর্তীতে আমার সাথে যেই বাকি দুজন ধরা পড়ছিল, ওরা একটু ওদের পাওয়ার শো করতে গেছিল দেখে আমাকে হচ্ছে এক রাত ওরা আটকে রাখছে। পরের দিন ওরা বারবার বলতেছিল যে আমাকে কোর্টে চালান করে দিবে, কোর্টে চালান করে দিবে, 12টা বাজে কোর্টে চালান করে দিবে, কিন্তু ওরা আমাকে 11টা 50-এ টাকা নিয়ে ছেড়ে দিচ্ছে। তো এই ইনসিডেন্টটা অনেক বেশি এই ইনসিডেন্ট তুই হয়তো এই ইনসিডেন্টের কারণে আমি আমার পুরা এইচএসসি পরীক্ষার আগ পর্যন্ত চুয়েটে ভর্তি হওয়ার আগ পর্যন্ত পুরো ট্রমাটাইজড ছিলাম।
আমার কলেজের ফ্রেন্ড যারা আছে তারা আমাকে প্রতিদিন দেখতো যে হচ্ছে যে মনমরা। ইভেন সবচেয়ে হাস্যকর ব্যাপার হচ্ছে যে যেই স্যার আমাকে ধরাই দিছে ওই স্যারের ক্লাসেই আমাকে পরবর্তীতে ট্রান্সফার করে দেওয়া হয়েছে। এখন তাকে যখন আমি প্রতিদিন দেখতাম আমার আসলে মানে মানে আমি অবাক হয়ে যেতাম যে এটা কিভাবে হইলো আমার সাথে। আর ওই স্যারের পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ড বা ওই স্যারের যে মানে মোটিভ বা ওই স্যারের যে মানে স্বভাব আচার আচরণ এগুলা পরে দিয়ে মানে বিশদভাবে স্টাডি করার পরে আমি আর কি যা বুঝতে পারলাম আসলে আমার আর কি সব আস্থার মানে মানে ওনার ব্যাপারে কোনো কিছু মানে বলার সাহসটাও চলে গেছে আর কি। এই যে মনে কর তোর এই ইনসিডেন্ট আমি জানি, ঠিক আছে, কিন্তু আমাদের ক্লোজ ফ্রেন্ড গুলো জানে, বাট আমাদের অনেক ফ্রেন্ড হয়তো আজকে এই পডকাস্টের মাধ্যমে জানবে। আমরা তোকে হয়তো এই জিনিসটা নিয়ে অনেক মজা করতাম তোকে নিয়ে, মানে ফ্রেন্ড যেটা করে ফ্রেন্ডরা যেটা করে আর কি। কিন্তু এখন বুঝতেছি যে এই সিচুয়েশনে আমরা যখন এখন দেখতেছি এই আন্দোলনকে ঘিরে অনেক শিশুকে যারা 18 বছরের নিচে তাদেরকে ধরে ধরে নিয়ে গেছে। সে জায়গায় 2017 সালে আমি যদি ভুল না করে বা 19 সালে তুই হচ্ছে কি এই জিনিসটা ফেস করছিস, তোর বয়স যখন 17 বছর। তো আমি হয়তো বুঝতে পারতেছি কতটা ট্রমাটাইজ তুই হয়েছিলি। সো এই বৈষম্যটা তোকে হয়তো মানে এই যে আন্দোলন অংশগ্রহণ করার জন্য অনেক বেশি ইন্সপায়ার করছে। হ্যাঁ, এখন কারণ আমি আসলে যখন আসলে ফেসবুক পোস্ট গুলা দেখতেছিলাম এই যে একজন মানে 17 বছরের একজন মানে বাংলাদেশের জার্সি পরা একটা ছেলেকে এরকম মানে ওর নামে একটা মামলা দিয়ে দিল, হ্যাঁ এগুলা করতে পারছো তোর সাথে? হ্যাঁ এগুলা মানে যখন আমি নিজের সাথে কানেক্ট করতে পারতেছিলাম তখন আসলে আমি আর বাসায় বসে থাকতে পারিনি। আচ্ছা নুবার, তাহলে আমার সাথে একটা জিনিস শেয়ার করতে হচ্ছে, আন্দোলনে রাজপথে থেকে সংগ্রাম করছিস, প্রোটেস্ট করছিস, এমন কোনো সিচুয়েশন তুই ফেস করছিস কিনা যেটা তোর কাছে মনে হয়েছে না আজকেই হচ্ছে আমার শেষ দিন, আমি এখান থেকে আর ব্যাক যেতে পারবো না? কারণ আমি চাচ্ছি, এই প্রশ্নটা আমি খুব গুরুত্ব সহকারে করি এই কারণে, আমি চাই আমরা যারা সরাসরি রাজপথে নামতে পারিনি, রাস্তায় নেমে হচ্ছে আন্দোলন করতে পারি, তারা ওই সিচুয়েশনটা বুঝুক এবং আমাদের ভবিষ্যৎ প্রজন্ম যাতে এই দেশের ক্রান্তিকালে এই গল্পগুলো শুনে ইন্সপায়ার হয় যে হ্যাঁ একটা সময় আমাদের নুবাইয়ের ভাই, আদিল ভাইরা হচ্ছে এই সিচুয়েশনটা ফেস করছে, ওই জায়গা থেকে ওরা আমাদের দেশের জন্য দ্বিতীয় স্বাধীনতা নিয়ে আসছে। পরবর্তীকালে যাতে আমাদের কোনো দেশের ক্রান্তিকালে এই সিচুয়েশনে পড়ে আমাদের নতুন প্রজন্ম যাতে এই সময়টা ওভারকাম করে আসতে পারে। মানে এটাই হচ্ছে ডু অর ডাই সিচুয়েশন। মানে হচ্ছে তোর এই সিচুয়েশন থেকে তোকে বের হতে অবশ্যই তোকে কি করতে হবে, মানে সামনে গিয়ে সংগ্রাম করতে হবে, পেছনে আর ফেরার কোনো স্কোপ নেই। অর্থাৎ তুই মৃত্যুকে সামনে থেকে দেখছো, সেই ধরনের কোনো সিচুয়েশনে তুই পড়ছিস কিনা? হ্যাঁ, এটা হচ্ছে যে 4 আগস্ট 2বার হয়েছে আমার সাথে। একবার হয়েছে হচ্ছে যে যখন মানে ওই আমরা নিউ মার্কেট থেকে যখন পুলিশ আমাদেরকে ধাওয়া দিচ্ছিল, ধাওয়া দিতে দিতে ওই টাইগার পাস থেকে মানে টাইগার পাসে যাওয়ার সময় যে উঁচু নিচু 2টা রাস্তা আছে, উঁচু রাস্তাটার ওইখানে মানে সিআরবির যে মোড়টা আছে ওখানের মধ্যে মানে লীগের পোলাপাইন দাঁড়ায় ছিল, ঠিক আছে। তখন ওরা দাঁড়ায় ছিল, ওদেরকে ফার্স্টে আমরা ভাবছিলাম যে এরা তো মনে হয় স্টুডেন্ট, আরেকটা নতুন মিছিল আসতেছে। কিন্তু পরে দেখলাম কি যে মানে ওপেন ফায়ারিং শুরু করে দিছে, মানে টিয়ার শেল, তারপর রাবার বুলেট, তারপর হচ্ছে এরকম মানে ইট পাটকেলও মারতেছিল। রাবার বুলেট মারে নাই, বাট টিয়ার শেল মারতেছিল আর ইট পাটকেল মারতেছিল। তখন তো বুঝে গেছে এরা মানে আমাদের পার্টি না। কারণ আমরা যখন ফার্স্টে আগায় যাচ্ছিলাম, মানে আমি ফ্রন্টেই ছিলাম একেবারে, মানে যখন মানে আগায় যাচ্ছিলাম ওদেরকে আমাদের লোক ভেবে, তখন হচ্ছে যে ওরা যখন মানে হঠাৎ করে মারা শুরু করছে, মানে ঢিলগুলো খুবই ক্লোজ শট, মানে কি মানে আমার মনে হতেছিল আমি উপরের দিকে তাকায় দেখতেছিলাম যে কিরে ঢিলটা মনে হয় আমার মাথায় আরেকটুর জন্য পড়ে নাই, কিন্তু আমার পাশে সবারই কয়েকজনেরই মাথায় পড়ছে, ওরা তো মাথায় মধ্যে হাত দিয়ে এরকম মানে ফাটা মানে রক্ত পড়তেছে আর কি। এবং আমরা ওই অবস্থায় মানে যে যার মতো দৌড় দিছি পিছে, যে যার মতো দৌড় দিছে, আমরা দেখতেছি যে পিছে আমরা তো অলরেডি পুলিশের তাড়া খেয়ে নিউ মার্কেট থেকে আসতেছি, আবার ওই দিক দিয়ে ধাওয়া। আমরা আর কি যখন ওই পোলো গ্রাউন্ডের ওই জায়গাটাতে আর কি মানে ট্র্যাপে পড়ে গেছি। আবার আমাদের হয়েছে কি যে নিউ মার্কেটে ছত্রভঙ্গ হয়ে গেছিল, মানে মিছিলটা আগে যত বড় ছিল কিছু পাবলিক হচ্ছে নিউ মার্কেটের ভিতরে চলে গেছে, কিছু হচ্ছে পোলো গ্রাউন্ডের ভিতরে ঢুকে গেছে, মানে একজন কিছু হচ্ছে যে আপনার ওই তোমার হচ্ছে ক্লাবের ওই একটা উপরের রাস্তা আছে, ওই উপরের রাস্তার দিকে উঠে গেছে, মানে আর কি তখন মানুষজন হঠাৎ করে কমে গেছিল। তখন যখন দেখতেছি যে এই অবস্থা মানে 2 দিক থেকে ট্র্যাপ, তখন মনে হচ্ছে যে আজকে মনে হয় মানে মানে বেঁচে যাওয়া পসিবল হবে না, কারণ মানুষজন একে তো কম। যাক, একটা মানে রাফির একটা জিনিস ভালো লাগছিল যে ওই টাইমে দেখলাম যে যারা আর কি যেই সব মানে সমন্বয়কদের হাতে মানে মাইক ছিল, ওরা বলতেছিল হচ্ছে যে যারা মানে মানে ফাইটিং ভালো পারেন তারা হচ্ছে যে সামনে চলে যান, কারণ আমাদের আর মেয়েরা যাতে পিছে চলে আসে। বিশেষ করে রাফি যেহেতু বলছস, রাফি হচ্ছে আমাদের সমন্বয়ক, আমাদের চট্টগ্রামের সমন্বয়ক, যে হচ্ছে খুব সুচারুভাবে আমাদের পুরো চট্টগ্রামকে নেতৃত্ব দিচ্ছে। সো রাফির ব্যাপারে তুই বলতেছিলি যে রাফি এমন অনেকগুলা
ডিসিশন নিছে বা হচ্ছে অনেক স্টেপ নিছে, যেটা হচ্ছে আমাদের আন্দোলনকে অনেক বেশি কি করছে, আর উজ্জীবিত করছে। তো এই ব্যাপারে তোর মানে কি মতামত? আসলে রাফি হচ্ছে যে আমার দেখা, মানে ওকে আমি সেই আদালতের মানে ইয়া থেকেই দেখতেছিলাম যে ও ফার্স্ট ইয়ারের একটা জুনিয়র, ওর মধ্যে এত সাহস মানে কোথা থেকে আসে আর কি আমি নিজেও বুঝি না। মানে কি এটা মনে হয় আল্লাহকে আর কি মানে দিয়ে রাখছে আর কি। এটা আসলে মানে ইমেন্স অন্য লেভেলের। ওর একটা ভিডিও ভাইরাল হয়েছিল যে ও একটা নীল শার্ট পরে এরকম ঠেকাইতেছিল ইয়া বদ্দারহাটে, ওই মুরাদপুরের ওই রোডে। হ্যাঁ, ওকে আমি ওই টাইমে আর কি দেখে মানে একটু হাসাহাসি করছি যে কিরে এরকম কেন। কিন্তু পরে দিয়ে যখন ওকে আমি রিয়েল লাইফে দেখছি, ওর যে অর্গানাইজিং ক্যাপাবিলিটি, যে আদালত থেকে যখন আমরা কোতোয়ালি হয়ে আমরা যখন নিউ মার্কেটের দিকে আসতেছিলাম, হ্যাঁ ও ইচ অ্যান্ড এভরি পার্সনের মানে নিরাপত্তা নিশ্চিত করতেছিল। ও সবার মানে দেখতেছে যে যখনই মিছিল থেকে বের হয়ে যাচ্ছে ওকে আবার ঠেলে ঢুকাই দিচ্ছিল। মানে কি কেউ যাতে আলাদা না হয়, সবাইকে একত্র রাখা যে কত টাফ, বৃষ্টির মধ্যে মানে ঝুম বৃষ্টির মধ্যে এরকম। মানে ও মানে এমন আমরা নিজে চিন্তা করতেছিলাম হচ্ছে আমাদের নিজেদের জাননি, রাফি চিন্তা করতেছিল আমাদের সবার জাননি। মানে কি এটা আর কি যে এত মানুষের ইয়া নিয়ে, মানে রাফির কতগুলো মানে ইয়াও ছিল, মানে সহ সমন্বয়ক ওরাও ছিল, কিন্তু রাফি মানে যেইভাবে মানে চিল্লায়, মানে আর কি ও এত এনার্জি কোথা থেকে পায় আমি আসলে বুঝি না। ওর গায়ে কিন্তু এত বেশি শক্তিও নাই, কিন্তু ওর যে কারেজ, মনোবল, এটা অন্য ইমেন্স, অন্য লেভেলের। ওকে মাঝে মাঝে আমরা হারাই ফেলতাম যখন, কারণ আমরাই নিজে ভয় পেয়ে যেতাম যে কি রে আমাদের লিডার কোথায়, ওকে কি নিয়ে গেল নাকি, ধরে নিয়ে গেল নাকি। কিন্তু পরে দেখি যে না, ও আবার চলে আসে। ও আবার ওই যে মানে যখন আমি ওকে অসহযোগের দিন দেখলাম, ওই টাইমে ও হচ্ছে যে আর কি একেবারে মানে ওই নিউ মার্কেটের যে গোল চত্বরটা আছে ওইখানে বসে ও টিয়ারশেল খাচ্ছে। ও আবার পেস্ট লাগায়, আবার ও লাইভেও যাচ্ছে। মানে আর কি মানে ইমেন্স, মানে এটা হচ্ছে সিনেমার থেকে মানে কম না। ওটা আর কি যে তোর বয়সের উপর ডিপেন্ড করে হচ্ছে কি মানে নেতৃত্ব বা লিডার চুজ করা। না এটা পুরাই বোকামি। সেটা হচ্ছে বোকামি। হ্যাঁ, সেটা হচ্ছে যার মধ্যে সাহস আছে, যার মধ্যে লিডারশিপ কোয়ালিটি আছে, সে যে কোনো বয়সের হোক না কেন, সে একটা এত বড় চট্টগ্রামের যে বিশাল যখন ঢাকা ইউনিভার্সিটি মার খেয়ে গেল, প্রাইভেট ইউনিভার্সিটি দাঁড়ায় গেল, প্রাইভেট ইউনিভার্সিটি মার খেয়ে গেল, পুরো চিটাং দাঁড়ায় গেল। দাঁড়া করাইছে আমাদের রাফি। এই রাফি মানে ওর কারণে চিটাং এর মানুষ টাইগার পাসে যে জড়ো হয়েছিলাম আমরা, মানে কি পুরো চিটাং দেখছিল যে আর কি চিটাং এর ইউনিটিটা কত। এই ইউনিটিটা একমাত্র আমি বলবো এটার পিছে একটা প্রভাবক ছিল হচ্ছে রাফি। সো এখন হচ্ছে আমি আমাদের যে চট্টগ্রামে যে পরপর 3 দিন একটা স্রোত হয়েছিল, যে তোর প্রথম কোর্ট বিল্ডিং এ, দেন পরপর 2 দিন নিউ মার্কেটে 3টা বাজে, যে 3টা থেকে পরপর 3 দিন বাকি সবগুলো নিউ মার্কেটে হয়েছিল। 3টা থেকে না, যে আন্দরকিল্লাতে হয়েছিল 2 তারিখ শুক্রবার। 3টা থেকে যে নিউ মার্কেটে যে আন্দোলনগুলো হয়েছিল, তখন আমি যতটুকু জানি পুলিশ ওই আন্দোলনের উপর কোনো ধরনের হামলা করেনি। কিন্তু যারা আন্দোলন শেষ করে যার যার বাসায় যাওয়ার সময় বিভিন্ন পয়েন্টে ছাত্রলীগের বা যুবলীগের কর্মীরা বসেছিল, তখন আদালতের উপর হামলা করেছে। আদালত যখন 31 তারিখ যখন আদালত থেকে যাচ্ছিল, তখন আমাদের চুয়েটেরও 2 জনকে পুলিশ মানে কি ওই যখন ওই যে ছাড়া পায় তখনই হচ্ছে যে ওরা হামলা করে। আর যখন মানে নিউ মার্কেটে আমাদেরকে মানে কি সমন্বয়করা সবাই জড়ো করে যখন আমাদেরকে ওইখান থেকে বাসায় চলে যাওয়ার জন্য নির্দেশ দিয়েছে, তখন যারা সিএনজিতে করে 3-4 জন তরুণ উঠছে, ওই সিএনজি গুলোকে আটক করছে। এই যে বাসায় যাওয়ার সময় অনেকের উপর হামলা হয়েছে, তো ওটার একটা ভুক্তভোগী হচ্ছে তুই, ঠিক আছে? মানে তোর উপরে হামলা হয়েছে বাসায় ব্যাগ যাওয়ার সময়, আন্দোলন চলাকালীন সময় না কিন্তু। তো এই ক্ষেত্রে মানে ওই ইনসিডেন্টটা আমাদের সবার সাথে শেয়ার। ওই ইনসিডেন্টটা হচ্ছে যখন আমরা ওই সিআরবিতে ওই লিগের ওদেরকে মানে একটা মানে আমরা যখন দেখতেছিলাম যে আমাদের কাছে এখন সামনে যাওয়ার আগানো ছাড়া কোনো ওয়ে নাই, তখন আমরা লিগের ওদের সাথে একটা মানে ক্ল্যাশ হওয়ার পর ওরা পিছু হাঁটতে বাধ্য হইলো। ওরা সিআরবি থেকে হচ্ছে লালখান বাজারের মোড়ে গিয়ে পয়েন্ট অবস্থান নিছে, আর আমরা হচ্ছে টাইগার পাসের দিকে যাচ্ছিলাম। এখন যখন টাইগার পাসে গিয়ে দেখতেছি যে আমরা আবার চতুর্দিক থেকে ট্র্যাপ। মানে এটা কোনোদিনও আমি আমার নিজেকে মনে হয় আমার লাইফে মানে এত অসহায় কোনোদিন ভাবিনি ওই টাইগার পাসে ওই দিনকার যতটা ভাবছিলাম আর কি। দেখতেছিলাম যে আর কি মানে চারিদিক থেকে ওরা ঘিরে ধরছে, মানে কোনো মানে আমবাগানের কোনো মানে রাস্তা, তারপর হচ্ছে নেভি কমিউনিটি সেন্টার, তারপর হচ্ছে আগ্রাবাদের এদিকে, দেওয়ানহাটের এদিকে, তারপর হচ্ছে ওই এদিকে তো লালখান বাজারে অবশ্যই ওরা আছে। শুনতেছি ওইটা আমি শুনতেছিলাম যে সমন্বয়করা বলতেছিল যে ওয়াসামোরে আর্মিরা সাহায্য করতেছে। আমাদের একটা মিছিলের মানে অর্ধেকও না, কিছু অংশ হচ্ছে আগে ওয়াসামোরে চলে গেছিল, তখন ওরা হচ্ছে যে ওই আর্মির হেল্প পাইতেছিল। কিন্তু আমরা ট্রাস্ট করতে পারতেছিলাম না, কারণ ওই টাইমেও আসলে মানে আমরা আর কি মানে কোনো ইনফরমেশনকে শিওর মানে করতে পারতেছিলাম না, ভেরিফাই করতে পারতেছিলাম। এখন ওই টাইমে যখন মানে এত ট্র্যাপড অবস্থায় পড়ে গেছি, আর যখন আস্তে আস্তে দেখতেছিলাম যে স্টুডেন্টরাও কমে যাচ্ছিল, হ্যাঁ স্টুডেন্টরা যে যার মতো সরে যাচ্ছিল,
তখন আমরা মানে আমি আমার ফ্রেন্ড মানে জুবাইর, আমি তো অনেকবার টিয়ারশেল খাইছি। এখন টিয়ারশেল খাইলে হয় কি মানে কি মানে মানে শ্বাস নিতে কষ্ট হয়ে যাচ্ছিল আমার আর কি। আমি যে এনার্জি নিয়ে আসছিলাম ওই এনার্জিটা আমার ছিল না। পরে আমি জুবাইরকে বলতেছিলাম যে আচ্ছা জুবাইর, এখন আমার আর কি খুবই খারাপ লাগতেছে, আমার মনে হয় এখান থেকে এই মানে এক্সিট নিতে হবে। তখন আমরা হচ্ছে যে প্ল্যান করে বলতেছিলাম যে আচ্ছা আমরা তাহলে ওই যে টাইগার পাসে যে দুইটা বাঘ আছে ওই দুইটা বাঘের পাশ দিয়ে একটা রাস্তা গেছে, ওই বাটালি হিলের শতায়ু অঙ্গনের পাশ দিয়ে যে রাস্তাটা, ওইটা দিয়ে আমরা আস্তে আস্তে হেঁটে হেঁটে মানে মানুষজনকে জিজ্ঞেস করতে করতে যাচ্ছিলাম যে সামনে কোনো বিপদ আছে নাকি, এরকম করে করতে করতে যাচ্ছিলাম। এখন এক পর্যায়ে আমি রিক্সায় উঠছি। এখন রিক্সায় ওঠার পরে ফার্স্টে কোনো রিক্সাওয়ালা আমাদেরকে নিতে যাচ্ছিল না, কারণ ওরা আমাদেরকে দেখে ভাবতেছিল যে মানে আমরা মানে মানে আন্দোলনকারী ছাত্র এরকম কিছু একটা। পরে একটা রিক্সাওয়ালা নিচে বলছে যে কোনো সমস্যা নাই, আমি এলাকার স্থানীয়, যদি কোনো সমস্যা হয় আমি আপনাদেরকে ট্যাকেল দিতে পারবো। এখন রিক্সা তো সাধারণত থার্ড লেন দিয়ে চালায়, মানে ফার্স্ট লেন, সেকেন্ড লেন, থার্ড লেন ফুটপাতের খুব কাছাকাছি হওয়াতে আমরা যখন মানে ওয়্যারলেসের দিকে যাচ্ছিলাম, ওই আমবাগানের একটা মসজিদ আছে, ওই মসজিদের সামনে হঠাৎ করে আমাদেরকে কিছু টোকাই, মানে ওদের হাতে মানে খুবই শার্প অস্ত্র ছিল, এই যে চাপাতি ছিল, তারপর বড় বড় যে গরু কাটার যে ছুরিগুলো ছিল। বাসায় ব্যাগ যাওয়ার সময় হ্যাঁ, ওয়্যারলেসে করে আমি ব্যাগ যাচ্ছিলাম জোয়ারকে নিয়ে। এখন ওই টাইমে ওদের কাছে মানে খুবই মানে শার্প একটা টোকাইয়ের দল, মানে ওদেরকে দেখে মনে হচ্ছিল হচ্ছে যে বাজারে কষাইয়ের কাজ করে এরকম। ওরা আমাদেরকে আটকে প্রথমেই রিক্সাওয়ালাকে ধরে মানে মারধর শুরু করে দিছে। ফার্স্টে আমি তারপর বলতেছিলাম যে আমি আমি আমার খালা খুব অসুস্থ, আমি দেখতে যাচ্ছি, প্লিজ আমাদেরকে ছাড়েন। কোনো ভালো কথা বলার আগেই মানে একটা স্ক্রু ড্রাইভারের মতো জং ধরা খুবই শার্প একটা চোখা জিনিস দিয়ে আমার হাতের এই জায়গাতে একেবারে ঢুকাই দিছে। যখন এটা দেখে আমার বন্ধু জোবায়ের, ও আবার তারপর কলার ধরে আর কি ঢুকাই দিছে, তখন এটা দেখে আমার বন্ধু জোবায়ের আর কি এটা নিতে পারে নাই, ও হচ্ছে লাফ দিয়ে মানে ওর সাথে ব্যাগ ছিল তো ওর দৌড় দিছে। ও যখন দৌড় দিছে তখন ওর পিছে সবাই মানে ওর ছুরি চাপাতি যা আছে সবকিছু নিয়ে দৌড় দিছে। আমি তো আর দেখার টাইম নেই, আমি তো কোপ খাই, আমি নিজে মানে আর কি মানে স্টান্ড হয়ে গেছি যে কিরে এরা এরকম মারি দিল। হ্যাঁ, এই হাতে, যে এখানে এখনো ব্যান্ডেজ করা আছে, ঠিক আছে। এখন এটা যখন করছে তখন আমি তো মানে এখানে ধরে মানে আমি পুরো স্ট্যান্ড, ওর সাথে সাথে উঠাও ফেলছে, মানে আমি তো পুরা মানে অবাক যে কি হলো। যখন দেখতেছি যে ও দৌড় দিছে আর ওর পিছে সবাই দৌড় দিচ্ছে, তখন এইদিকে একে খানের বাসার একটা রোড আছে, ওই রোড বরাবর আমি আবার দৌড় দিয়ে দিছি, মানে কি আমি আমার সমস্ত শক্তি আমার পায়ে মানে নিয়ে আমি বলতেছি যে আল্লাহ আমাকে আজকে বাঁচতে হবে যেমনি হোক, আমি দৌড় দিছি। কিন্তু ততক্ষণে দেখতেছি যে কতগুলো বাইকার মানে কি বাইক নিয়ে অস্ত্র শস্ত্র সহ ওরাও আসতেছে এইদিকে। আমি আর মানে আর কি কিছু মানে আমি চিন্তা করতেছিলাম না, আমি আর কি দেখতেছিলাম যে জোবায়ের ওখানে পড়ে গেছে, পড়ে যাওয়ার পর ওকে ধরে ফেলছে, আমি তো দৌড়, হ্যাঁ এখন নিজের যান বাঁচাইতে হবে, কিছু করার নেই। আমি দৌড় দিছি। তখন আমার মাথায় খালি কাজ করতেছিল যে আল্লাহ আমি কি কারো বাসায় ঢুকে যাবো, কারো মানে এই পাহাড়ের উপর উঠে যাবো, মানে গর্তে ঢুকে যাবো, কোথায় নালায় কি পড়ে যাবো, আমি কি করবো আমি আর কি বুঝতে পারতেছিলাম না। এত পিস দিয়ে যখন একটা হোন্ডা আসতেছিল মানে করে মানে এক একটা হোন্ডা, নর্মাল হোন্ডা গেলেও আমার আর কি আমি আটকে উঠতেছিলাম। আমি মানে আর কি আমি এত ট্রমাটাইজড অবস্থায় আমি জীবনও ফিল করিনি। একে তো আমার হাতে হাত দিয়ে রক্ত পড়তেছে আর আমি হচ্ছে আমি দৌড়াইতেছি, মানে আমি কি করবো হঠাৎ করে একটা টমটম টাইপের দেখলাম যাচ্ছে, একটা লোক যাচ্ছিল, আমি সাথে সাথে আমি বলছি আল্লাহ আজকে আমি মানে জান বাড়াইতে হবে, আমি এই টমটমের উপর লাফ দিয়ে দিই। আমি লাফ দিয়ে দিছি, লাফ দিয়ে ওই লোকটার উপরে উঠছি। লোকটার সাথে বলতেছে যে এই তুমি কে, তুমি কোথা থেকে আসছো, এই সেই হ্যান ত্যান। হ্যাঁ, মধ্য মানে কি 50-60 বছরের বয়সী একটা লোক, ও ভয় পেয়ে গেছে। তখন ওই ড্রাইভারটা আমার বুঝতে পারছে যে আর কি আমি আর কি সিরিয়াসলি ইনজুর্ড, সো আমাকে বলছে আপনি আমার ওনার পাশ থেকে সরেন, আমার সামনে আসেন। এখন সামনে আসলাম, আসার পর ড্রাইভারটা আমাকে, আমার খালার বাসা আবার হচ্ছে ওয়াসা মোড়ের ওইখানে, এখন ওইখানে হচ্ছে নিয়ে যাচ্ছিল। ওই ওয়াসা মোড়ের ওই জায়গাতে ওই একটা মসজিদ আছে, ওই মসজিদের ওইখানে আবার টোকাইরা যখন আটকাইছে তখন হচ্ছে যে মানে ওই মানে কি সিএনজি ড্রাইভারটা বলতেছিল যে ও আমার লোক, ও আমার আমরা হচ্ছে যে এলাকারই লোক, ওই ডানে শাহী দরবারের এদিকে যাবো। তখন যখন এটা বলছে তখন হচ্ছে যে ছেড়ে দিছে, নাইলে আমি আসলে ওইখানেও মানে মারা যেতাম। শেষ পর্যন্ত আমি আমার খালার বাসায় পৌঁছাতে পারছি, ঠিক আছে। ওই টাইমটা আমার কি আমি মানে আর কি আসলে আমার নিজের ব্যথা বা এগুলো নিয়ে চিন্তা করছিলাম যে আমি জোবাইরকে বাঁচাতে পারিনি, আমি স্বার্থপরের মতো আমি একা দৌড়াই আমি চলে আসছি, মানে আমি পুরো ভেঙে গেছিলাম মানসিকভাবে। আমি মানে তখন 4 তারিখ আমি আর কি চিন্তা করতেছিলাম যে আরে ওকে মানে এখন কি বাসাতে যাবো, ওকে কি করবো না করবো, ওকে তো মায়েরা ফেলাইতে পারবে, কারণ আমি যা দেখছি মানে কি এটা বলার মানে ভাষা ছিল না আমার কাছে। এখন জুবাইরের সাথে কথা হয়েছে তো পরে দিয়ে না, জোবাইরকে যতটুকু শুনছিলাম যে ওই দিনকারই আমার ওর সাথে কথা হয়েছিল রাতের দিকে, ওকে হচ্ছে মেরে ওর মানি ব্যাগ, মোবাইল,
তারপর হচ্ছে যে যা যা আছে সবকিছু রেখে দিয়ে ওই আওয়ামী লীগের পার্টি অফিসের ওইখানে রেখে দিচ্ছে, রেখে দেওয়ার পর ওকে বলছে যে ওইখান থেকে ওর ভাই কাউকে গিয়ে নিয়ে আসতে বলছে আর কি। এটাই ওকে তারপর মানে মারধর করে ছেড়ে দিছে। ওরও মানে বডির মধ্যে ওরকম ক্ষতর চিহ্ন পাওয়া গেছে আর কি, যেগুলো আর কি আমার এখানে কিন্তু ওরগুলো একটু মানে কম, কারণ হচ্ছে যে ওর পিঠে ব্যাগ ছিল তো ওর পিঠেই মারছে ওই চোখা জিনিসগুলো দিয়ে, ঠিক আছে। এইটাই আর কি। তো আমি যতটুকু বুঝতেছি তোর হচ্ছে এক জায়গায় হচ্ছে তোকে কি প্রথমের দিকে রিক্সাওয়ালারা হচ্ছে তোকে নিতে যাচ্ছিল না, পরে হচ্ছে একটা টমটম উঠছো, পেছনের যাত্রী যিনি ছিল সে তোকে হচ্ছে কি মানে ওনার জানের ভয়ে হয়তো তোকে হচ্ছে কি নিতে যাচ্ছিল, ওই সিএনজি বা টমটম ড্রাইভার যিনি আছেন উনি ফেরেস্তার মতো হচ্ছে কি, উনি যদি সৎ সাহস না করতো তোকে কিন্তু টমটমে না আমাকে তাহলে ওরা হোন্ডায় করে ধরে ফেলতো। হ্যাঁ, পরে দিয়ে আমি জোবাইরের সাথে যখন বাস্তবে রিয়েল লাইফে কথা হয়েছে তখন ও বলছে যে ওই হোন্ডা ওরা আসলে যখন ও জোবাইর যখন মাটিতে পড়ে গেছিল তখন আসলে ওই হোন্ডা ওরা আর আমার দিকে আর যায়নি, ওরা সবাই মিলে জোবাইরকে ধরছে, জোবাইরকে ধরে ইচ্ছা মতো পিটাইছে। ওখান থেকে এলাকার ভাগ্যিস বলো যখন রাস্তার মধ্যে ওরা মারতেছিল, ওরা বারবার বলতেছিল রাস্তায় মারা যাবে না, রাস্তায় মারা যাবে না, ভিতরে ওকে পার্টি অফিসের ভিতরে ঢুকা। এরকম করে যখন ঢুকাইতে নিছে তখন হচ্ছে যে ওই এলাকার দুইজন মুরব্বী এসে ওকে বাঁচাইছে। আচ্ছা রুবাই, তোদের এত জখম মানে এত মানসিক ভাবে তোরা ভেঙে পড়ছস, সবকিছুর পর হচ্ছে আমরা আমাদের দ্বিতীয় স্বাধীনতা অর্জন করছি, আর আমরা আমাদের বাংলাদেশ 2.0 পাইছি। তো এখন এই বাংলাদেশের প্রতি তোর আকাঙ্ক্ষা কি, তোর আশা কি, তোর আশা ভরসা জায়গা কোন, মানে কি আশা করতেছিস তুই এই দেশ থেকে? আর আমরা যে বলি আমরাই বিকল্প, এই যে এই আমাদের নতুন প্রজন্ম, আমাদের তরুণ প্রজন্ম যে বিকল্প হিসেবে এখন সবার চোখে সামনে এগিয়ে আসছে, সো কিভাবে তুই এই জায়গায় কন্ট্রিবিউট করবি, কিভাবে তুই দেশের যে নতুন দেশ আমরা পেয়েছি এখানে তোর কন্ট্রিবিউশনের জায়গা কতটুকু? আসলে আমি যেটা বলবো সেটা হচ্ছে যে এই বিজয়টা আসলে ছাত্ররাই আনছে, পুরোপুরি সম্পূর্ণ ক্রেডিট হচ্ছে ছাত্রদের। আর এখানে আসলে আমি যা বুঝলাম যে আসলে যারা মানে রেগুলার চাকরিজীবী তাদের পক্ষে দুর্নীতি করাটা বা দুর্নীতিতে জড়ায় যাওয়াটাও অনেক বেশি সহজ। আমি এই কয়দিন ট্রাফিক পুলিশ ছিল না রাস্তার মধ্যে, স্টুডেন্টরা কি এটা সামাল দিতে পারে নাই? তারা কি তাদের সক্ষমতা জানান দেয় নাই? আমি চাই যে এখন থেকে বাংলাদেশের যে কারাপ্টেড মানে প্রতিষ্ঠানগুলো আছে এগুলোকে যদি কারাপশন মুক্ত করতে হয় তাহলে স্টুডেন্টদের পার্ট টাইম জব হিসাবে এই প্রত্যেকটা ইনস্টিটিউশনে ইনভলভমেন্ট দরকার। যেমন হচ্ছে যে ট্রাফিক সেক্টর, যেমন হচ্ছে যে বিভিন্ন সরকারি অফিসগুলা যেগুলো হচ্ছে যেমন ওই যে ভূমি অফিস, তারপর বিআরটিএ, তারপর হচ্ছে যে পাসপোর্ট অফিস। হ্যাঁ, এই যে পাসপোর্ট অফিসে মানে এখানে লাইন ধরা, তারপর কাগজপাতিগুলো জমা নেওয়া, এই ছোটখাটো কাজ যেগুলো আর কি, যেগুলোর মধ্যে স্টুডেন্টের ইনভলভমেন্টটা থাকে, অল্প করে হইলেও যদি থাকে, একটা পিওনও যদি একটা স্টুডেন্ট হয়, আমার মনে হয় এখানে দুর্নীতি অনেকাংশে কমে যাবে। আমি একটা পাসপোর্ট মানে বানাইতে গেলেও একটা দালালকে ধরা লাগে, 3,000 টাকা করে দেওয়া লাগে, একটা ড্রাইভিং লাইসেন্সের জন্য দালাল। এই সব দূর করা সম্ভব যদি প্রত্যেকটা জায়গাতে স্টুডেন্টদের পার্ট টাইম জব আকারে ইনভলভমেন্ট, এতে স্টুডেন্টদের আর মানে টিউশনির অভিশাপটা থেকে টিউশন মুক্ত পাবে, আবার হচ্ছে যে দেশের উপকারেও আসবে, আবার হচ্ছে যে স্টুডেন্টরা নিজেদের মধ্যে একটা মানে সৎ সাহসও ডেভেলপ নিজেদের মধ্যে করতে পারবে আর কি সবাইকে। আর এখানে সবচেয়ে বড় কথা হচ্ছে যে যারা মানে অফিসিয়াল কর্মকর্তা থাকবেন তারা যখন দেখবে যে নিজের ছেলের বয়সে একটা স্টুডেন্ট, তার সামনে আমি এরকম ঘুষ খাচ্ছি, তার সামনে আমি একটা অপকর্ম করতেছি, হ্যাঁ, এটা দেখতে ওরা একটা লজ্জা বোধ করবে, ঠিক আছে। আর এই জিনিসটা একটা বাংলাদেশের একটা ম্যাসিভ চেঞ্জ নিয়ে আসবে, এই চেঞ্জটা আর কি ইমেন্স লেভেলের। আমি মনে করি যে তরুণ প্রজন্মর কাছে যে সব জেনজির কাছে যেরকম ইনোভেটিভ আইডিয়াগুলো আছে, এই ইনোভেটিভ আইডিয়াগুলো কখনোই আমাদের মানে বাপ দাদার পক্ষে ইনোভেশন করে নিয়ে আসা সম্ভব না। তরুণ প্রজন্ম তরুণদের ভাষা বুঝে, তরুণ প্রজন্মের ভাষা তারা নাও বুঝতে পারে বা বুঝতে 2 মিনিট সময় লাগতে পারে। সো আমি মনে করি হচ্ছে যে স্টুডেন্টদেরকে যত বেশি সম্ভব প্রশাসনিক কাজগুলোর মধ্যে ইনভলভমেন্ট বাড়ানো, শিফট আকারে পার্ট টাইম আকারে তাদেরকে এইগুলোর মধ্যে নিয়ে আসা। তাদের তো বাইরের দেশ, উন্নত দেশগুলোতে সামার ভ্যাকেশন স্টুডেন্টরা বিভিন্ন জায়গাতে জব করে, হ্যাঁ, আমাদের দেশে এটা নাই কেন? আমাদের দেশে যদি এটা হয় তাহলে আমি মনে করি যে আমি যে স্বাধীনতার পিছে মানে যার জন্য যুদ্ধ করলাম এটা আমি মনে করি যে সফল হবে। ধন্যবাদ রুবাই তোকে। তুই যেভাবে বললি যে আমাদের প্রতিটি সেক্টরে আমাদের স্টুডেন্টদের অংশগ্রহণ নিশ্চিত করা, যেভাবে আমাদের তথ্য মন্ত্রণালয়ের উপদেষ্টা নাহিদ ভাই উনি যেভাবে বলেছেন যে মন্ত্রণালয়ের বিভিন্ন সেক্টরে হচ্ছে আমাদের স্টুডেন্টদের ইন্টার্নশিপের
সুযোগ করে দেওয়া, যাতে হচ্ছে তারা এটার সাথে ইনভলভ হতে পারে এবং শিখতে পারে, এবং যেন ভবিষ্যতে তারাই এখানে আসবে, তারা যাতে আগে ভাগে কিছু এক্সপিরিয়েন্স নিয়ে যেতে পারে, তাহলে আমাদের দেশের জন্যই ভালো। তো আশা করছি আমাদের স্টুডেন্টরা আমাদের এই বাংলাদেশ 2.0 কে সুন্দরভাবে সাজাবে, নতুনভাবে সাজিয়ে আমাদের আমাদের আকাঙ্ক্ষার বাংলাদেশ আমাদেরকে উপহার দিবে, এই আশা ব্যক্ত রেখে আমি তোর সাথে এই পর্ব এখানে শেষ করছি। ধন্যবাদ দর্শক, আমরা আগামী পর্বে নতুন কোনো যোদ্ধাকে নিয়ে হাজির হব। ততদিন পর্যন্ত সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আসসালামু আলাইকুম।